মাননীয় স্পিকার, আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমি কোনো মাদ্রাসার ছাত্র নই, আমি কোরআন হাদিসের উপর কোনো বিশেষজ্ঞ নই, আমি কোনো মুফতি মুহাদ্দিসও নই, আমি কোনো হাফেজও নই। আমার বক্তব্যকে যারা কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি যে বিষয়ে উত্থাপিত বক্তব্য রেখেছিলাম, আমার এখানে যে দুইজন বক্তব্য রেখেছেন তার ধারে কাছেও আসতে পারেন নাই মাননীয় স্পিকার। একজন হাফেজ এমপি বক্তব্য দিয়েছেন, উনি চলে গেছেন কোথায়? উনি এতিমের মালের কাছে চলে গেছেন। আর একজন আজানের ধ্বনি দিয়ে শুরু করেছেন, আজানের ধ্বনি দিয়ে শুরু করে উনি চলে গিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে। মাননীয় স্পিকার, বুঝতে হবে আমার বক্তব্য কিন্তু এখন ইউটিউবে ভাসছে, আমার বক্তব্য পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে রয়েছে। মাননীয় স্পিকার, কোরআন এবং হাদিস জানার জন্যে মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। কোরআন হাদিস জানার জন্য তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, ধ্যান করতে হবে, তাহলেই কোরআন হাদিস সম্পর্কে স্পষ্ট জানা যাবে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটুকু বলতে চাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আজকে আমি কোরআনের দু একটি রেফারেন্স নিয়ে আলোচনা করার ফলশ্রুতিতে এই পার্লামেন্টে অতীতে আমরা গান শুনেছি, এই পার্লামেন্টে কবিতা আবৃত্তি শুনেছি, কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনা হয় নাই। আজকে কতিপয় সদস্য কোরআনের আলোকে আলোচনা হচ্ছে, এটি আল্লাহর রহমত, এটি আল্লাহর রহমত। আমি বলবো আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের উপর আমল করার, জানার এবং বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাননীয় স্পিকার, আমি দয়া করে অনুরোধ করব, আপনি আমাদের সংসদের গার্জিয়ান, আমরা মাত্র কয়েকজন আছি, আমাদেরকে দয়া করে সুষ্ঠুভাবে কথা বলার পরিবেশ আপনি করে দেবেন। মাননীয় স্পিকার, কথায় আছেন, আমরা পড়েছি চোরের মায়ের বড় গলা। চোর যখন চুরি করে, মাননীয় স্পিকার, চোর যখন চুরি করে তখন অত্যন্ত সতর্কতার সাথে চুরি করে। চোর জানে যে চোর যদি ধরা পড়ে তাহলে তার যে উত্তম মধ্যম হবে, এইটির কারণে সে এত সতর্ক হয়ে চুরি করে যেন সে ধরাটি না পড়ে। মাননীয় স্পিকার, যে কারণে বলা কথাই আছে যে গৃহস্থের একদিন, চোরের 10 দিন। মাননীয় স্পিকার, আজকে এখানে বারবার বলা হচ্ছে যে আজকে মাননীয় স্পিকার কৌশলে বিএনপি হেরে গেছে। আমি আজকে 11তম জাতীয় সংসদ নির্বাচনে যে অনুষ্ঠিত হয়েছে, এই যে সংসদে দাঁড়িয়ে আমরা কথা বলছি মাননীয় স্পিকার, এই নির্বাচন সম্পর্কে যে আমার বক্তব্য নয়, এটি সারা বিশ্বের, সারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের এই বক্তব্যগুলো এসছে। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি মাননীয় স্পিকার, 2018 নির্বাচন নিয়ে কালের কণ্ঠে এসেছে 16 জানুয়ারিতে ভোটের অনিয়মের অভিযোগ বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি। বাংলাদেশে অর্থপূর্ণ সংলাপ চায় জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন যে বাংলাদেশে যে নির্বাচন, এটি কোনো অর্থবহ নির্বাচন হয় নাই, এটি যুগান্তর 20 জানুয়ারি 2019। মাননীয় স্পিকার, আপনার অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশে নির্বাচনের জন্য এই নির্বাচনে অনিয়মে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মাননীয় স্পিকার, এইখানে বাংলাদেশের প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে লেখা হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ হয়নি, দিল্লির গবেষক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন। এটি আমার কথা নয় মাননীয় স্পিকার, বিএনপির কথা নয়, জামাতের কথা নয়। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা মহলে প্রশ্ন। মাননীয় স্পিকার, যে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলছি, আজকে আগের রাতে ব্যালট ভর্তি, পরের দিন গণনা, যে কারণে এই পার্লামেন্টকে বলা হচ্ছে মধ্যরাতের পার্লামেন্ট। মাননীয় স্পিকার, এই বিষয়গুলি এখানে বলা হয়েছে সত্য কথা বলার জন্যে। এই কথাগুলো আমার নয়, নির্বাচনে ভোটাররা প্রতারিত, অপমানিত হয়েছেন। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক মানদণ্ডে আজকে পুলিশদেরকে নির্বাচনের পর, প্রথম আলো 8ই জানুয়ারিতে প্রকাশিত রিপোর্ট, পুলিশ সুপারদেরকে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের 49 বছর ইতিহাস অত্যন্ত কলঙ্কজনক। এখানে পুলিশ সুপারদের চিঠিতে বলা হচ্ছে, নির্বাচন পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ সুপারদের এসপি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, পরিবেশ স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এসপিরা তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু পরিকল্পনার দ্বারা পালনে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, এই যে সুষ্ঠু পরিকল্পনা, এইটির মধ্যে প্রশ্ন রয়েছে। রাতে সিলঢাকাতে নির্বাচন কমিশন বলছে যে এখন থেকে ব্যালট পেপার পাঠাবো সকালবেলা। মাননীয় স্পিকার, স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, এখানে আজকে সাম্প্রতিক গত 22 তারিখে প্রথম আলোতে আপনাদেরই একজন কলামিস্ট সোহরাব হোসেন, উনি নির্বাচনের ব্যবস্থা বলেছে এই সাংবিধানিক নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত করে দেওয়া দরকার। যে নির্বাচনের কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া,
যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যারা প্রার্থী তাদের নিরাপত্তা দেওয়া, যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটের ফলাফল সঠিকভাবে প্রকাশ করা। আজকে কি আমরা বলতে পারি যে গত 2018 ডিসেম্বরের নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করতে পেরেছে? ব্যর্থ, অযোগ্য, কোনো সন্দেহ নয়। মাননীয় স্পিকার, আজকে যে কোনো মানদণ্ডে আপনি নিয়ে গবেষণা করেন, কেউ বলবে না যে এই সমস্ত কথাগুলি আমি অসত্য কথা বলছি। মাননীয় স্পিকার, আজকে জননিরাপত্তার কথা বলা হচ্ছে। আজকে আমাদের সদ্য মাননীয় সংসদ আমার পূর্বে বক্তৃতা দিয়েছেন। আজকে জননিরাপত্তার কথা কোথায়? এই সরকারের আমলে গত 10 বছরে বাংলাদেশে নিখোঁজ হয়ে গেছে প্রায় 1200 মানুষ। গুম এবং ক্রস ফায়ারের শিকার হয়েছে কতজন আমি জানি না। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার এখানে কথা বলছি, আমি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কিনা, আমাকে রাস্তা থেকে আইন প্রক্রিয়া সংস্থার পরিচয় তুলে নিয়ে গিয়ে আমার ভাগ্যে ইলিয়াসের ভাগ্য জুটবে কিনা, আমার ভাগ্যে সালাউদ্দিনের ভাগ্য জুটবে কিনা, আমি কথা বলতে পারবো না। আজকে যখন মাননীয় সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী অনেকে উপহাস করে বলেন যে বিএনপি রাস্তায় দাঁড়াতে পারে না, আজকে বিএনপির কত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতাকর্মী আপনার অপহরণের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছে, বিনা বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর তথ্য হিসাব আপনি চাইলে আপনার কাছে আমি পৌঁছে দেবো মাননীয় স্পিকার। আজকে বিএনপির মহাসচিবের নামে 84টি মামলা। আজকে অবাক লাগে মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গায়েবী মামলা কিছু নেই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের এই পার্লামেন্টের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, 84 বছর বয়স, খন্দকার মাহবুব হোসেন বিজ্ঞ আইনজ্ঞ, তার বয়স 84 বছর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আজকে বিএনপি সিনিয়র নেতারা উনারা নাকি হাতের ঝিলে বসে বোমা তৈরি করছিলেন, নাশকতার কাজে লিপ্ত ছিলেন। এই মামলায় তাদেরকে উচ্চ আদালত থেকে জামিন নিতে হয়। এই কথাগুলি কি অসত্য? এই কথাগুলি কি মিথ্যা? এই কথাগুলির আলোকেই আমি কোরআনের আয়াত থেকে বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি একেবারে সুস্পষ্টভাবে কোরআন থেকে আপনাকে বলছি, কেউ কাউরি বোঝা বহন করবেন, আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে বলছে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে বলছে। মাননীয় সূরা বনী ইসরাঈলের মধ্যে দাঁড়ান, আমি মাননীয় সদস্য এখানে পরিষ্কারভাবে সূরা বনী ইসরাঈল, বাজেটের উপর বলছেন না কথা, বাজেটের উপর বলুন। মাননীয় স্পিকার, এতক্ষণ তো সাধারণ আলোচনা হয়েছে, আপনি তো লক্ষ্য করেছেন আমাকে যদি বাজেটের উপর, আমি বাজেটের উপরই বলবো, কিন্তু আজকে বক্তব্যের যে ধারা চেঞ্জ করে দিয়েছেন, যে কারণে আমাকেও বাজেটের উপর প্রস্তুতি ছিল। আমি আপনাকে বলবো, আমি এই কথাগুলি অত্যন্ত স্পষ্ট বলছি, এটা আমরা সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে মাননীয় স্পিকার। আমরা কেউ দুনিয়াতে স্থায়ী নই। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছে, নিশ্চয়ই তোমাদের চক্ষু, কর্ণ, অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে। এটি সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। মাননীয় স্পিকার, এর শানে নজুল তাফসীরটি কি? দয়া করে চুপ করেন, আপনারা আপনাদের বক্তব্যের সময় বক্তব্য দিয়েন। মাননীয় স্পিকার, এই কারণেই আজকে আমরা যারা দায়িত্বে রয়েছি, আজকে যারা আমরা দায়িত্ব পালন করছি, আমাদেরকে অবশ্যই কিয়ামতের মাঠে বলবে, তোমার সামনে তুমি দেখেছো ওই আহাজারি করছে যে ব্যক্তিটি আজকে নিখোঁজ হয়ে গেছে, তুমি কানে শুনছো, তুমি চোখে দেখছো, তুমি হৃদয় দিয়ে অনুভব করছো, কোনো ব্যবস্থা গ্রহণ করছো না। এটি আমরা যে যার কর্মের জন্য কিন্তু আমরা তার জন্যই তার জবাবদিহি করবো মাননীয় স্পিকার। যে কারণে পরিষ্কারভাবে আল্লাহ পাক বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, আমি প্রত্যেকের কর্মকে, সূরা বনী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াত, প্রত্যেক মানুষের কর্মকে আমি গ্রীবা লগ্ন করে রেখেছি, কিয়ামতের দিন বের করে দেখাবো একটি কিতাব যে খোলা অবস্থায় পাবে। সেখানে কোনো বিচারকও লাগবে না, সাক্ষীও লাগবে না। আমাদের কিতাব, আমাদের যা কর্মকাণ্ড, আমাদের দুই দিকে ফেরেশতা বসে সর্বক্ষণ এই কাজে নিয়োজিত রয়েছে। মাননীয় স্পিকার, এখানে আজকে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাসিম ভাই, উনার পিতা হারিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি স্বজন হারিয়েছেন, পিতা, মাতা, ভাই, শিশু রাসেল সহ। এর হৃদয় বিদারক এই ঘটনার সত্যিকার অর্থেই যে কথাটি বারবার আসে মাননীয় স্পিকার, ইনডিমিনিটি বিলের মধ্যে যে হত্যাকাণ্ড বন্ধ করা হয়েছিল, পবিত্র কোরআনের সূরা বাকারা 178, 79 আল্লাহ পাক স্পষ্টভাবে বলছে কিসাসের কথা, বদলা নেওয়ার কথা। কোনো আইন দিয়ে আপনার হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। অবশ্যই যারা ওই 1975 সালের এই হত্যাকাণ্ডের যারা বিচার বন্ধ করেছিল, এটি সম্পূর্ণ কোরআনের পরিপন্থী। কিন্তু ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? বদলা নেওয়ার কথা বলেছেন। মাননীয় স্পিকার বলেছেন যে তোমরা হত্যার বদলে বদলা নিবা, যার বদলা নেওয়া দরকার তাকেই নিতে হবে। এইটা যেন বাড়াবাড়ি না হয়ে যায়। অর্থাৎ যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার বাইরে যদি আরেকজন নিরীহ নিরপরাধ কোনো মানুষ হত্যাকাণ্ডের মধ্যে জড়িত, হত্যাকাণ্ডের শিকার হয়ে যায়, সেই জন্য আল্লাহ বলছে যে তোমরা বাড়াবাড়ি থেকে বিরত থাকো, যাহা না হলে তোমরাকে আযাব পাকড়াও করবে। এটি সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। যে কারণে মাননীয় স্পিকার, আমি পরিষ্কারভাবে বলবো যে আমাদের যারা পূর্বের
আমাদের ন্যাশনাল লিডাররা এই বিষয়গুলোর প্রতি বিবেচনা করেছে যে আজকে আমরা এই বিচার করতে গিয়ে যদি সত্যিকার অর্থে বিচারের কাঠগড়ায় দাঁড় করে যদি কোনো নিরীহ মানুষকে হত্যাকাণ্ডের শিকার করে ফেলি তাহলে পারে মাননীয় স্পিকার এই জন্যে কিন্তু আমরা যারা দায়িত্বে থাকবো তাদেরকে এই জবাব দিতে আসতে হবে। মাননীয় স্পিকার আজকে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গায়েবী মামলা বলে কিছু নেই, আমাকে কটাক্ষ করেছেন। আমি আল্লাহর কসম খেয়ে বলেছি, কেন বলেছি, বিষয়টিকে আরও স্ট্রেনদেন করার জন্যে, শক্তিশালী করার জন্য, নিশ্চিত করার জন্য। আল্লাহ কোরআনে বলছে তোরা আমার কসম খাও। আমি পরিষ্কার বলছি মাননীয় স্পিকার, আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, আপনি এই সংসদে একটি সংসদীয় কমিটি করে দেন। এই বিএনপির গত 10 বছরে এই আওয়ামী লীগ সরকার কম করে হলেও 90,000 মামলা হয়েছে বিএনপি নেতা কর্মীদের নামে। এই 90,000 মামলার মধ্যে অধিকাংশই ভুয়া। প্রায় 25 লক্ষ বিএনপি নেতা কর্মী আসামি হয়েছে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে অভিযোগ দেওয়া হয়েছে তারা বোমা তৈরি করছিল, নাশকতার কাজে লিপ্ত ছিল। মাননীয় স্পিকার, আজকে আমরা যতই বলি না কেন, আজকে আমাদের সংকট থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই জাতীয় যে সংকট তৈরি হয়েছে এখানে কোনো কৌশলের কথা নয়। আজকে আমাদের সিনিয়র পার্লামেন্টারিয়ান জনাব মতিয়ার চৌধুরীর কাছে আমি আমার বাজেটের বক্তৃতায় উত্তর চেয়েছিলাম। উনি বাজেট বক্তৃতায় উত্তর দিতে গিয়ে বললেন যে জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছেন, কিন্তু মদের লাইসেন্স কি মুসলমানদের? আমি আমার কথা উত্তর শুনেন, কথাটা শুনেন, শোনার পরে শুনবেন। মদের লাইসেন্স উনি দিয়েছেন। মদের লাইসেন্স দেওয়ার মধ্য দিয়ে উনি লাইসেন্স দেওয়া মানে রেস্ট্রিক্টেড করে দেওয়া। আপনি সংবিধানে এখানে পরিষ্কারভাবে বলছেন রাষ্ট্রধর্ম ইসলাম, এবং আপনি এখানে সংবিধানের মধ্যে পরিষ্কারভাবে বলছেন তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সমঅধিকার নিশ্চিত করবে। মাননীয় স্পিকার, সাঁওতালরা তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে মদ্যপান করে, ডোমরা মদ্যপান করে, আপনার সুইপাররা মদ্যপান করে, এখানে বিদেশিরা রয়েছে, বিদেশি কর্মীরা রয়েছে, তাদের মদ লাগে। আপনার আজকে যে সমস্ত মদের লাইসেন্স দেওয়া হয়েছে, কোনো লাইসেন্সে দেখাতে পারবেন যে ওই লাইসেন্সের মধ্য দিয়ে আপনার মুসলমানদেরকে অনুমোদন দেওয়া হয়েছে? মদের লাইসেন্স দেওয়া হয়েছে, এটা রেস্ট্রিকশন, শর্ত, কন্ডিশন দেওয়া হয়েছে। আজকে যদি ওই লাইসেন্স না থাকতো আমাদের অনেকেই আমরা মদ্যপান করে সংসদের মধ্যে চলে আসতাম। কোনো আইন ছিল না তখন বন্ধ করার। এখানে আজকে যদি আমরা কেউ মদ্যপান করে এই সংসদের মধ্যে প্রবেশ করি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাহিনী আমাদেরকে ধরে নিয়ে গিয়ে উনার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। যে কারণে আমি মনে করব এটি আপনারা ক্ষমতায় তো আছেন 20 বছর থেকে, এই ক্ষমতায় 20 বছর থেকে থাকার পরও কেন আপনারা এই মদ্যপানের যে আইনটি জিয়াউর রহমান করেছে বাতিল করে দেন না কেন? এটাকে আরও সংশোধন করেন। মাননীয় স্পিকার, আজকে বাজেট নিয়ে কথা বলতে গেলে বাজেটের যে বিষয়, আজকে বাংলাদেশের সবচাইতে একটি দুর্নীতির মহাগ্রস্ত আমরা আক্রান্ত হয়ে গেছি। আজকে বাজেটের আলোচনা করতে গেলে বারবার আমাকে বলছেন এই বাজেট কি আমি নিশ্চয়তা দিতে পারবো যে বাজেটে কৃষকদের মুখে হাসি ফুটবে? এই বাজেটকে আমি নিশ্চয়তা দিতে পারবো যারা ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো? আমি বাজেটে নিশ্চয়তা দিতে পারবে যে আজকে যারা শেয়ার বাজার লুটপাট করে বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিতে পারবো? এই বাজেট কি আপনার কোনো ঘোষণা আছে যে বাজেটে আজকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে? এই বাজেট ব্যয়ের কোনো জবাবদিহিতা, স্বচ্ছতা নাই। মাননীয় স্পিকার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এত বড় বাজেট, আজকে মনে হচ্ছে বাজেটের আকার, আয়তন, ভলিউম আজকে এমনভাবে প্রচার করা হচ্ছে, এটি মনে হচ্ছে সরকারের সার্থকতা। এখানে কতটা ঋণ নির্ভর বাজেট, আজকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে, বিদেশ থেকে ঋণ নিয়ে আসতে হবে এই বাজেট বাস্তবায়ন করতে গেলে। এই সক্ষমতা আমার কতটুকু? এই সক্ষমতা আমাদের বাংলাদেশে আমরা তৈরি করতে পেরেছি কিনা? এই সক্ষমতার জন্য আগে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আপনি 5 লাখ কোটি টাকার জায়গায় 10 লাখ কোটি টাকা বাজেট দেন না কেন? আমাদের দেশ আন্তর্জাতিক বিশ্বের এখন একেবারে দৃষ্টিতে রয়েছে, কারণ 8ম বৃহত্তম জনবসতিপূর্ণ দেশ। আজকে কিছুক্ষণ আগেই এই যে আমাদের বিরোধী দলের মাননীয় সদস্য বাদল ভাই বক্তৃতা দিয়ে গেলেন যে আজকে একটা ব্রিজ নির্মাণ করব, বাজেট এস্টিমেট করছি 5 কোটি টাকা, সেটি চলে যাচ্ছে 100 কোটি টাকা। আজকে আমি পরিষ্কার বলবো এটি একটি অদ্ভুত সরকার। মহাজোটের ভোট করলেন, মহাজোটের ভোট করার পর এখানে আমরা আপনার মহাজোটের ভোট করে আমরা এখানে আপনার মহাজোটের শরিকদেরকে বিরোধী দলে বসিয়ে দিলেন। আমি পরিষ্কারভাবে বলছি যে আজকে যখন পার্লামেন্টে ঢুকি এবং দেখি মহাজোটের শরিকদের যারা আমরা বিরোধী দলের দিকে বসে আছি, চেহারা কিন্তু মলিন। এটা হয় না মাননীয় স্পিকার। আপনি একসাথে এই 1 বছর 6 মাস আগে একই সাথে কাজ করলাম, একই সাথে আপনি ঘর করলাম, এখন আপনি আপনার বিরোধিতা করেন, এটি হয়? এখানে আমাদের সদ্য মেনন ভাই মাননীয় সংসদ উনি বলেছেন, আমি বড় ভাইয়ের জন্য ভাই বলছি, মাননীয় সংসদ বলতে মাননীয় সদস্য ভাই বলবেন না দয়া করে। আমি মাননীয় সংসদ সদস্যদেরকে আমি সদস্যই বলি এবং তারা আমার বয়সে বড়, সুতরাং মাননীয় স্পিকার
এখানে উনি কয়দিন আগে বক্তব্য দিয়েছেন, উনারা নিজেদের অবস্থান নিয়ে অত্যন্ত বিব্রত। এটি কি অসত্য? আপনার আমাদের জনাব মাননীয় সদস্য জনাব হাসানুল্লাহ কিনু কয়েকদিন আগে দিয়েছেন, ফরমাইশি বিরোধী দল করে সংসদকে কার্যকর করা যাবে না। মাননীয় স্পিকার, এখানে আমাদের যাদেরকে বিরোধী দলের বসিয়েছেন, সরকারে না বিরোধী দলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চাই। জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। মাননীয় স্পিকার, এগুলো সত্য। মসজিদে ঘোষণা দিয়েও ভোটাররা ভোট কেন্দ্রে আসছে না, এটি সত্য। কর্তৃত্ববাদী শাসনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, এগুলো সত্য। মাননীয় স্পিকার, একসাথে একা থাকতে ভয় পান, ঘুমের সমস্যায় সিএমএইচে যান হোসেন মোহাম্মদ এরশাদ। উনাকে জোর করে ভোটে খাড়ো করানো হয়েছে, দাঁড় করানো হয়েছে। 2014 সালেও হয়েছে, এবারও হয়েছে। যাই হোক, আমি মাননীয় সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করব, আপনি এই 11তম সংসদ নির্বাচনের সময় আপনি জাতীয় নেতৃবৃন্দকে সংলাপের আহ্বান করেছেন, সংলাপে গিয়েছে, সংলাপে বসেছে, সংলাপে আপনি অঙ্গীকার করেছেন। জাতীয় পত্রপত্রিকায় সমস্ত মিডিয়াতে খবর এসছে আপনারা নির্বাচনে যান, নির্বাচন সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে। আপনি কথা দিয়েছিলেন যে সমস্ত মামলা রয়েছে সেই সমস্ত মামলার তালিকা দিন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আল্লাহ পাক কোরআনে এটিও বলছে যে তোমাদের আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে আল্লাহর খবর দিবেন। আমি মাননীয় স্পিকার আপনাকে বলবো এই কারণেই যে মাননীয় সংসদ নেতা আজকে জাতীয় যে নেতৃত্ব দিচ্ছেন, এই সংকট থেকে বের হয়ে আসার জন্য পথ বাইর করতেই হবে, আমাকে বাইর করতেই হবে। যেভাবেই বলি না কেন আমি, আপনি এখানে জাতীয় সংলাপের সময় জাতীয় নেতৃবৃন্দের সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা কি আপনি পূর্ণ হয়েছে? এখানে কোনো কৌশলের কথা নয়, এখানে কোনো কৌশলের বিষয় নয়। আজকে আমরা নির্বাচনে গিয়েছি, এই 11তম নির্বাচনের মতো কোনো নির্বাচন, আমি 5মবারের মতো নির্বাচন করেছি জাতীয় সংসদে, অতীতে 111-এর পরও নির্বাচন করেছি, এইরকম নির্বাচন অতীতে কখনো হয়নি। এই নির্বাচনে আমাদের 22 জন জাতীয় সংসদের প্রার্থী গ্রেপ্তার হয়েছে, প্রায় 40 জন সংসদ সদস্য যারা প্রার্থী ছিল তারা ভয়ানকভাবে আহত হয়েছে। এটি মাননীয় স্পিকার অতীতে কোনো নির্বাচনে হয়নি, এবং এখানে আপনার কোনো ভোট কেন্দ্রে ভোট যেতে পারে নাই। সুতরাং আমি মাননীয় স্পিকার, এই সংসদে আমরা যারা অবস্থান করছি, আমরা যেভাবেই বলি না কেন, আমরা যে প্রক্রিয়ায় বলি না কেন, আজকে আমরা এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসব। আজকে আপনারা এখানে কথা বলছেন, আমরা সংসদে আসার পর আজকে আমাদের কথাগুলো শুনছে। আর আপনারা যারা সংসদে আছেন, বাইরে দেখেন, পার্সেপশনটা বাইরে কেউ শুনে না, বাইরে আপনাদের বক্তৃতা কেউ শুনছে না। টেলিভিশন বন্ধ, মিডিয়া বন্ধ, ব্যবসা বন্ধ হয়ে গেছে তাদের। অনেক টেলিভিশনের নিউজ তারা বন্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার। যে কারণে আমি অনুরোধ করব, বাজেট নিয়ে কথা বলতে গেলে দুর্নীতির সময় কম। আজকে দুর্নীতির আমি সেদিন কথা বললাম, মাননীয় সংসদ নেতা বলে দিলেন আপনার রূপপুর পারমাণবিক প্রকল্পে ওইখানে যে বালিশ মাসুদ বলে দিলেন যে বিএনপি ছাত্র দলের ভিপি। এটি একেবারেই সঠিক নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি মাননীয় স্পিকার, একেবারেই সঠিক তথ্য নয়। ও বুয়েটের কোনো ছাত্র ছিল না, বুয়েটের কোনো ভিপিও ছিল না। আর বিএনপির এখন একজন ভিপি রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করবে, এটি কি সম্ভব? এটি বিশ্বাস হয়? আজকে বিএনপির লোকেরা চাকরি নেওয়ার আগে ওইখানে আগে তাদের ইনভেস্টিগেশন হচ্ছে, বাপ কি করে, বাপ মা কি করে, ভাই কি করে। বিএনপি নাই, বাতিল। বিসিএস থেকে টিকার পরও ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন কোটায়, অ্যাডমিন কোটায়, বিভিন্ন কোটায় টিকার পরও নাই। আজকে নিয়োগ বিশ্ববিদ্যালয় বলেন, পিএসসি বলেন, যে কোনো জায়গায় বলেন, আজকে এখানে আমার শৃঙ্খলা ভেঙে পড়ে গেছে। আমি মাননীয় সংসদ নেতাকে বলবো, আমাদের এখানে স্বপ্ন, এই যে এখানে আমরা বলছি যে আমাদের এই বাজেটের প্রথমেই লেখা আছে সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। মানুষ তা বলছে না, মানুষ বলছে সময় এখন আমাদের, দুঃসময় এখন বাংলাদেশের। মাননীয় স্পিকার, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে, এই অবস্থা থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে, এখানে অপ্রাসঙ্গিক কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা প্রত্যাশা করব যে মাননীয় স্পিকার, সংসদে আমরা এসছি, আমাদেরকে সংসদে কথা বলার সুযোগ করে দিচ্ছেন ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আমাদের সংসদ সদস্য হারুন সাহেব তার বক্তব্যের মধ্যে কিছু ভাষা ব্যবহার করেছেন, যেমন আমাদের সংসদ সদস্যদেরকে ওনার নেত্রীর ভাষায় চুপ করেন বলে যে কথাগুলি বলেছেন, এগুলি স্পান করা উচিত। ইলেকশন সম্বন্ধে উনি বলেছেন যে নির্বাচনের সময় আমাদের প্রায় কতজন প্রার্থী, 22 জন প্রার্থীকে
অ্যারেস্ট করা হয়েছে এবং 40 এইটাও একটা অসত্য তথ্য উনি দিয়েছেন। আমরা মনে করি যে এইগুলিকে আপনি রেসপন্ড করে দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। অসংসদীয় সকল শব্দকে এক্সপাঞ্জ করা হবে 307 বিধিতে। ধন্যবাদ। দেশের চিকিৎসা ব্যবস্থা ভারতমুখী হয়ে পড়েছে অভিযোগ করে বিএনপির সংসদ সদস্য হারুনা রশিদ বলেছেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতমুখী হয়ে গেছে। গত 10 বছরে বাংলাদেশ থেকে 4 কোটির বেশি মানুষ চিকিৎসার জন্য ভারতে গেছেন। আজকে এটি বাস্তব সত্য। এই সত্য কথাগুলো বলার জন্য সংসদে এসেছি। সকালে জাতীয় সংসদে 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। হারুনা রশিদ বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জের এমপি, সেখানে সদর হাসপাতালে সভাপতির দায়িত্ব পালন করছি। প্রধানমন্ত্রী সেই হাসপাতালে 2011 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নতি করার ঘোষণা দেন। অবকাঠামো নির্মিত হয়েছে, এখানে পর্যাপ্ত জনবল নেই, সেখানে অক্সিজেনের সিস্টেমও নেই। তিনি বলেন, দেশের 3টি স্পেশালাইজড হাসপাতাল, সেখানে ভাইরাসের কোনো চিকিৎসাই দেওয়া হচ্ছে না, আইসিইউ ব্যবহার করা হয়নি, এখনো পরীক্ষা নিরীক্ষা নেই। অথচ গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠান ভাইরাসের কিট উদ্ভাবন করেছে, সরকার এখন পর্যন্ত সেটি অনুমোদন দিচ্ছে না। এটির কি কারণ হতে পারে তার কোনো ব্যাখ্যা নেই। এটি অনুমোদন দিতে কেন এত সময় লাগছে, এটির প্রয়োজন আছে কিংবা নেই। আজকে যদি আমরা এই স্বল্পমূল্যের কিট উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারতাম তাহলে সবাইকে উপকৃত হতাম। হারুন প্রশ্ন রেখে বলেন, গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠান যদি এ ধরনের কিছু তৈরি করতে পারে তাহলে বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় কি কাজ করছে? আজকে সরকারি মন্ত্রী এমপিরা আক্রান্ত হলে সরকারি কোনো হাসপাতালে যাচ্ছেন না কেন? তারা সিএমএইচে বা প্রাইভেট হাসপাতালে যাচ্ছেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে একেবারেই ভঙ্গুর, একেবারেই ধ্বংস হয়ে গেছে, আজকে এটি তার প্রমাণ। তৃণমূলে ভাইরাস পরীক্ষার সময়ক্ষেপণের অভিযোগ তুলে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জেলা পর্যায়ে যে পরীক্ষা করা হচ্ছে তার ফল দেওয়া হচ্ছে 8 থেকে 10 দিন পর। সারা বিশ্ব আজ ভাইরাসে বিপর্যস্ত। আল্লাহ একসঙ্গে সারা বিশ্বকে ঘিরে ফেলেছেন। এর কারণ হলো আজ যারা ক্ষমতায় তারা ক্ষমতার লোভে সবকিছুই ভুলে গেছে, অত্যাচার নির্যাতন করছে। সারা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা আজ বিপর্যস্ত। বাংলাদেশে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে, জাতীয়ভাবে ঐক্য গড়ে তোলার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তিনি বলেন, একটি সমালোচনা আলোচনার বিষয় নয়, এই অবস্থা থেকে আমরা কিভাবে মোকাবেলা করব সেজন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। সরকারের উন্নয়ন ব্যয় হ্রাস করতে হবে। সরকারের উন্নয়ন ব্যয় হ্রাস করে আজকে মানুষের জীবন এবং জীবিকার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, নিউজটি ভালো লাগলে শেয়ার করবেন। অপরদিকে গণস্বাস্থ্যের কিটের পরীক্ষা জাফরুল্লাহ ভাইরাস মুক্ত। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইরাস মুক্ত হয়েছেন। নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিট দিয়ে নতুন নমুনা পরীক্ষায় তার ভাইরাস নেগেটিভ এসেছে। জাফরুল্লাহ চৌধুরী চিকিৎসক, গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক মামুন মোস্তাফি এই তথ্য জানান। তিনি বলেন, রাতে নমুনা পরীক্ষার যে ফল পাই সেখানে তিনি ভাইরাস নেগেটিভ, তবে ওনার পিসিআর টেস্ট করানো হবে। জানা গেছে জাফরুল্লাহ চৌধুরী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফুসফুসের অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো, তবে এখনো পুরোপুরি ভালো হয়নি। তার গলার ইনফেকশনটাও আগের চেয়ে ভালো, কিন্তু পুরোপুরি সারেনি। বাকি বিষয়গুলো স্থিতিশীল আছে। তার থেরাপি, অ্যান্টিবায়োটিক, ডায়ালাইসিস নিয়মিত চলছে। নিজের খাওয়া, টয়লেটে যাওয়া সব নিজেই করছেন। কৃত্রিম অক্সিজেন এখন লাগছে না। অপরদিকে যতই চেষ্টা করেন ভাইরাস থেকে বাঁচতে পারবেন না, সরকারের উদ্দেশ্যে বললেন মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, যতই চেষ্টা করেন ভাইরাস থেকে বাঁচতে পারবেন না। তিনি বলেন, ভাইরাস কবে যাবে তা কেউ বলতে পারছে না, খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলতে পারছেন না। অথচ সরকারের কাছে এর গুরুত্ব নেই। সরকার লকডাউন তুলে দিয়েছে। সরকারের মনোভাব এমন যে ভাইরাসে মারা যাক মানুষ, তবু দুর্ভিক্ষ না হোক। ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল আহমেদ মিলনায়তনে ভাইরাস উত্তরণে নাগরিক ভাবনা ও আমাদের ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন। মান্না বলেন, লোকজন আক্রান্ত হয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরছে, ভর্তি না হতে পেরে মারা যাচ্ছেন। তবে সরকারি ঘনিষ্ঠ যারা তারা 10 মিনিটে টেস্ট করতে পারছেন। রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী সহ ভাইরাসে আক্রান্তদের রোগ মুক্তি কামনা ও চিকিৎসা পেয়ে না পেয়ে যারা এই মহামারীতে মারা গেছেন তাদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় ইন্টারনেটে যুক্ত হন বিএনপির সাবেক নেতা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, ডাকসুর ভিপি নুরুল হক। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অনেকেই। এদিকে পরিকল্পনা থাকলে ভাইরাস জয় করা সম্ভব হতো। সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশে ভাইরাসকে জয় করা সম্ভব হতো বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, 71-এ যেভাবে মানুষ রণাঙ্গনে গিয়ে দেশকে স্বাধীন করেছে তেমনি দেশের জনগণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জিতবে, কিন্তু এর জন্য পরিকল্পনা লাগবে। সরকারের প্রস্তাবিত বাজেটে মহামারী মোকাবেলার কোনো পরিকল্পনা নেই। নোমান বলেন,
মন গড়া বাজেট করা হয়েছে, বাজেটে লুট করার সুযোগ পাচ্ছে, জনগণের কোনো কল্যাণ হবে না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ সকল ভাইরাসে আক্রান্তদের মুক্তি কামনা ও যারা ভাইরাসে মৃত্যুবরণকারী তাদের মাগফিরাত কামনায় নাগরিক ভাবনা ও আমাদের ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় দেশের আরো কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। এ সময় নোমান বলেন, ভাইরাস শুরু হওয়ার পর থেকে বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে তা মোকাবেলার আহ্বান জানানো হলেও সরকার আমলে নেয়নি। দেশের বিরোধী দলগুলোর মধ্যে সব দলে একটি সমন্বয়ের দাবি জানিয়েছে, কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো উদ্যোগ নেয়নি সরকার। তিনি বলেন, ভাইরাস মোকাবেলায় সমস্ত দলগুলোকে একসঙ্গে করে সমাধান করতে হবে, টেলিভিশনের তথ্য দিয়ে সমস্যার সমাধান হবে না। বিএনপির নেতা বলেন, দেশের ভাইরাস পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যা জনগণের আয়ত্তের মধ্যে নেই, মানুষ মারা যাচ্ছে, কিন্তু তারপরও সরকারের কোনো চিন্তা নেই। তিনি বলেন, এই সরকার একসময় রাতের অন্ধকারে ভোট চুরি করেছে, এখন ভাইরাসের সমস্যা নিরসনে একতরফা উদ্যোগ নিয়ে সমস্যা বাড়িয়ে তুলেছেন। দেশের জনগণকে জাগিয়ে তোলার প্রচেষ্টা আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি না। তিনি বলেন, আজ মানুষ কত অসহায়, কে কোথায় মৃত্যুবরণ করবে তা কেউ জানছে না। বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয় দেশকে ভাইরাস মুক্ত করা বলে দাবি করেন নোমান, এবং তিনি বলেছেন, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য, তার প্রধান ভূমিকা পালন করবে সরকার, কিন্তু তার রাজনৈতিক ঐক্যবদ্ধ করার পরিকল্পনাটা নেই, বরং বিরোধী দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা বললে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতিবাচক মন্তব্য করে তা ভেস্তে দেয়। অপরদিকে দুবাই থেকে ফিরলেন 391 বাংলাদেশি। ভাইরাসের কারণে আটকে পড়া 391 জন বাংলাদেশি দুবাই থেকে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন। তাদের অধিকাংশ পর্যটক, ব্যবসায়ী ও ট্রানজিট সুবিধা নেওয়া যাত্রী। শনিবার ভোর রাত 4:36 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে 391 জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তাদের অনেকে ভ্রমণে এবং ব্যবসার কাজে দুবাই গিয়েছিলেন। এর মধ্যে অনেক যাত্রী ছিলেন, তারা ট্রানজিট সুবিধা নিয়েছেন। অপরদিকে গণস্বাস্থ্য কিট বানাতে পারলে বিএসএমএমইউ কি করে? প্রশ্ন হারুনুর রশিদের। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ভাইরাস শনাক্তের কিট ব্যবহারের অনুমতি না দেয়া ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি দেশের স্পেশালাইজড হাসপাতালগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, গণস্বাস্থ্যের মতো প্রতিষ্ঠান যদি পরীক্ষার কিট তৈরি করতে পারে তাহলে বিএসএমএমইউ কি করে? সকালে জাতীয় সংসদে 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হারুন। তিনি বলেন, দেশের 3টি স্পেশালাইজড হাসপাতাল, সেখানে ভাইরাসের কোনো চিকিৎসাই দেওয়া হচ্ছে না, আইসিইউ ব্যবহার করা হয়নি, এখনও পরীক্ষা নিরীক্ষা নেই। অথচ গণস্বাস্থ্যের মতো একটি প্রতিষ্ঠান ভাইরাসের কিট উদ্ভাবন করেছে, সরকার এখন পর্যন্ত সেটি অনুমোদন দিচ্ছে না।